আমরা আজ আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইটালির ঐক্য আন্দোলন। ইটালির ঐক্য আন্দোলনের বিভিন্ন পর্যায় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্ব রয়েছে। তো আমরা আজকে একদমই ইটালির ঐক্য আন্দোলনের প্রথম পর্যায় নিয়ে যেমন আলোচনা করব, তেমনি ইটালির ঐক্য আন্দোলনের সূত্রপাত, এর প্রসঙ্গ বা ইটালির ঐক্য আন্দোলনের প্রাথমিক অন্তরায় কী ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব। তারপর পর্যায়ক্রমে ইটালির ঐক্য আন্দোলনে মুখ্য যে তিনজনের ভূমিকা, মাৎসিনি, কাভুর, গ্যারিবোল্ডি, তাদের ভূমিকা পর্যায়ক্রমে আলোচনা করে ইটালির ঐক্য আন্দোলন শেষ করব। তো আজকে আমরা আলোচনা শুরু করছি ইটালির ঐক্য আন্দোলনের বিভিন্ন পর্যায়। আজকের পর্যায়ে সম্ভবত আমরা এইটুকুই আলোচনা করব, ইটালির ঐক্য আন্দোলনের প্রাথমিক সমস্যা এবং প্রাথমিক পর্ব, এবং এর মধ্যে একটা টিকার মতো প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে, রিসঅর্গিমেন্টো। এই রিসঅর্গিমেন্টো ব্যাপারটা কি সেটা সম্পর্কেও আমরা জেনে যাব, কারণ এটা একটা 2 নম্বরের ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কিংবা কখনো কখনো 4-এ একটা টিকার মতো কোশ্চেনও আসে। যাই হোক, শুরু করা যাক। বলছে, ইউরোপ মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত ইটালি আসলে ছিল প্রাচীন সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। প্রাচীন রোমান সভ্যতা এবং পঞ্চদশ শতকে ইউরোপে যে রেনেসাঁস আন্দোলন হয়েছিল বা যে নবজাগরণের জন্ম হয়েছিল, তার একটা অন্যতম ক্ষেত্র ছিল ইটালি। কিন্তু যে ইটালি নামক দেশটার পূর্ব গৌরব বা ঐতিহ্য এতটাই মহিমান্বিত, কিন্তু রাজনৈতিক দিক থেকে সেই ইটালি দুর্ভাগ্যের শিকার হয়েছিল। কখনো প্রতিবেশী অস্ট্রিয়া ইটালির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, কিংবা পরোক্ষভাবে আধিপত্য প্রতিষ্ঠা করেছে। আবার ইটালির মতো দেশের ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু ভুলুণ্ঠিত করে তাদেরকে একটা পরাধীন জাতিতে পরিণত করেছে। এবার আমরা এই ইটালির মতো ঐতিহ্যশালী একটি দেশের ঐক্যবোধ বা চিন্তা চেতনা কবে থেকে শুরু হয়েছিল। অনেকেই বলেন যে ইটালির মানুষের মধ্যে ঐক্যবোধ বা জাগরণ শুরু হয়েছিল নেপোলিয়ন যখন ইটালিতে পদার্পণ করেছিলেন। কিন্তু ইটালির জাতীয়তাবাদী ঐতিহাসিক আমরা দুটো নাম বলবো, স্যালভাতোরেল্লি। তিনি কিন্তু যে ইটালির জাতীয়তাবাদের জাগরণ নেপোলিয়ন ইটালিতে পা দেওয়ার পরে শুরু হয়েছিল সেটা স্বীকার করতে চান না। তিনি মনে করেন এর অনেক আগেই ইটালিতে জাতীয়তাবাদের জাগরণ শুরু হয়েছিল। ইটালির আরেকজন জাতীয়তাবাদী ঐতিহাসিক ওমেদি, তিনিও ইটালির এই ঐক্যবোধ জাগরিত হয়েছিল নেপোলিয়নের ইটালির পুনর্গঠন দ্বারা, এই মত কিন্তু মেনে নিয়েছে। তার মানে ইটালির ঐতিহাসিকদের মধ্যেই মত পার্থক্য আছে যে নেপোলিয়ন ইটালিতে পদার্পণ করার পরে ইটালিতে ঐক্যের সূত্রপাত হয়েছে নাকি তার আগেই হয়েছে। যাই হোক, আমরা সেই ঐতিহাসিক বিতর্কে না গিয়ে আমরা এবার আলোচনা করতে পারি যে ইটালির বেশিরভাগ ঐতিহাসিক কিন্তু
স্বীকার করেছেন যে নেপোলিয়ান ইটালিকে পুনর্গঠন করতে গিয়ে যে ইটালির জাগরণের সৃষ্টি করেছিল, যেটা রিসর্গিমেন্ট এর সূত্রপাত বলে মনে করা হয়, সেই মতই কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক সমর্থন করেছে। এমনকি ইটালির ঐতিহাসিক ডেনিস ম্যাক স্মিথ তিনিও 1790 খ্রিস্টাব্দকেই আধুনিক ইটালির জাতীয়তাবাদের জন্মকাল বলে চিহ্নিত করেছেন। তার মানে নেপোলিয়ান 1790-তে যখন ইটালিতে পদার্পণ করে তখন ইটালিতে আধুনিক জাতীয়তাবাদের সূত্রপাত হয় এবং ঐক্যবদ্ধ ইটালিবাসীর আদর্শ ইটালিবাসীর মধ্যে ঐক্যবদ্ধ স্বাধীন ইটালির স্বপ্ন তৈরি করে। ইটালিতে নেপোলিয়ান কোড নেপোলিয়ান চালু করেন। ইটালির প্রথম জাতীয় পতাকা সেই সময় ওড়ানো হয়। পোপের প্রাধান্য নষ্ট করে ইটালির শাসকদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। নেপোলিয়ানের শাসনে আসলে ইটালিতে প্রগতিশীল জাতীয়তাবাদ এর জন্ম হয়েছিল এবং ইটালির বণিক বুর্জোয়া শ্রেণীর মধ্যে একটা ঐক্যবদ্ধ বা ঐক্যের বীজ, ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছে অনুপ্রাণিত হয়েছিল। এসবগুলির সঙ্গে সঙ্গে ইটালির মধ্যে যে জাতীয়তা বোধের জাগরণ হয়েছিল বা ঐক্যবোধের প্রচেষ্টা শুরু হয়েছিল, নেপোলিয়ানের পতনের পর ভিয়েনা কংগ্রেসের মধ্য দিয়ে ইটালির ঐক্যের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। ইউরোপের রক্ষণশীল শক্তিবর্গ ইটালির জাতীয়তাবাদকে অগ্রাহ্য করে পুনরায় ইটালির উপরে সেই পূর্বতন ব্যবস্থা ফিরিয়ে এনেছিল। ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি প্রয়োগ করে ইটালিকে রাজনৈতিক খণ্ড বিখণ্ড করা হয়েছিল। ইটালিকে মোট 5টি ভাগে ভাগ করা হয়, কেউ কেউ মনে করেন 9টি ভাগে। ভিয়েনা চুক্তির মধ্য দিয়ে ইটালির উপরে এক চূড়ান্ত অন্যায় চাপিয়ে দেওয়া হয় এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটারনিখ গর্ব করে ভিয়েনা কংগ্রেসের পরে বলেছিলেন যে ইটালিকে আমি একটা ভৌগোলিক সংজ্ঞায় পরিণত করেছি। তাহলে আমরা মোটামুটিভাবে এই আলোচনার মধ্য দিয়ে এইটুকু আমি একটু বেশ আগে থেকে শুরু করেছিলাম বিষয়টা বোঝার জন্যে, যে ইটালি একটা ঐতিহ্যশালী দেশ, কিন্তু ইটালির জনগণের মধ্যে জাতীয়তা বোধের বা জাতীয় জাগরণের একটা অভাব ছিল। বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন 1790-তে নেপোলিয়ান ইটালিতে আসার পরে তার গৃহীত পদক্ষেপের মাধ্যমে ইটালিতে আধুনিক জাতীয়তাবাদের জন্ম হয় বা ইটালির জনগণ ঐক্যের স্বাদ পেতে শুরু করে। কিন্তু নেপোলিয়ানের পতনের পরে ভিয়েনা কংগ্রেসের মধ্য দিয়ে ইটালির সেই জাতীয়তাবাদের স্বপ্ন ধাক্কা খায় এবং ইটালিতে ভিয়েনা কংগ্রেসের রক্ষণশীল নেতৃত্বের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এখন বিষয়টা হচ্ছে, এর সঙ্গে ইটালির কিছু অভ্যন্তরীণ বিষয় ছিল যে কারণে ইটালির ঐক্যবোধ কিছুটা বা ইটালির ঐক্য প্রক্রিয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। যেমন ইটালি ঐতিহ্যশালী হলেও আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়েছিল। ইটালি জনগণের মধ্যে একটা বিচ্ছিন্ন মনোভাব ছিল এবং ভিয়েনা সম্মেলন তাদের উপরে আধিপত্য চাপিয়ে দিয়েছিল। ফলে এই বাধাগুলো অতিক্রম করে ইটালিতে যে প্রথম ঐক্য প্রক্রিয়ার শুরু হয়েছিল সেটা হচ্ছে রিসর্গিমেন্টো। এইবার আমরা শুরুতেই বলেছিলাম আমরা ইটালির ঐক্য আন্দোলনের প্রথম পর্যায়ে সেই রিসর্গিমেন্টো এই ব্যাপারটা একটু আলোচনা করব, আর প্রাথমিক কয়েকটা কথা বলবো।
আর পরের দিন আমরা ইটালির ঐক্য আন্দোলনের মূল যে 3 জন কারিগর তাদের ভূমিকা বা কার্যকলাপ ধাপে ধাপে আলোচনা করব। ভিয়েনা কংগ্রেসের মধ্য দিয়ে ইটালির রাজনৈতিক ঐক্য বা জাতীয়তাবাদকে ধ্বংস করার চেষ্টা করা হলেও ইটালির জনগণ কিন্তু জেগে উঠেছিল। ইটালির ঐক্য আন্দোলনের প্রথম কার্যকরী পদক্ষেপ নিয়েছিল কার্বোনারি সম্প্রদায়। কার্বোনারিটা ছিল একটা বিপ্লবী গুপ্ত সমিতি। এই গুপ্ত সমিতির সদস্যরা নাকি কার্বন বা জ্বলন্ত অঙ্গার বহন করে ধর্মীয় সম্প্রদায়ের মতো আচরণ করত, কিন্তু আসলে এরা ছিল রাজনৈতিক দল এবং ইটালির মুক্তি আন্দোলনকে এই কার্বোনারি নামক গুপ্ত সমিতি একটা ব্রত হিসাবে গ্রহণ করে। এদের প্রধান কর্মকেন্দ্র ছিল দক্ষিণ ইটালির নেপলস। তাহলে আমরা দেখব যে ইটালির ঐক্য প্রক্রিয়া কার্বোনারি সম্প্রদায় বা কার্বোনারি নামক গুপ্ত সমিতির হাত ধরে নেপলসে শুরু হয়েছিল। এরপরে আমরা 1820 খ্রিস্টাব্দে দেখি যে পূর্ব বংশীয় রাজা চতুর্দশ ফার্দিনান্দের বিরুদ্ধে নেপলসে বিদ্রোহ হয়েছিল এবং সেখানে ফার্দিনান্দ বাধ্য হয়েছিলেন যে উদারতান্ত্রিক একটা সংবিধান মেনে নিতে, কিন্তু তিনি এই উদারতান্ত্রিক সংবিধান মেনে নেওয়ার প্রতিশ্রুতি যখন ইটালিবাসীকে দিচ্ছেন, একই সঙ্গে ইউরোপীয় শক্তি সমবায়ের সঙ্গে যোগাযোগ রেখে নেপলসের বিদ্রোহ কিন্তু তিনি ধ্বংস করে দেন। এরপর 1830 খ্রিস্টাব্দে যখন ফ্রান্সে জুলাই বিপ্লব হয়, তখন ইটালিতে জাতীয়তাবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে এবং পোপের রাজ্যে বিদ্রোহের আগুন জ্বলে। ইটালিবাসী পোপের প্রাধান্য বা কর্তৃত্ব নষ্ট করতে চায়, কিন্তু সেই কার্বোনারিদেরকে দমন করে ইউরোপীয় শক্তি সমবায় এই আন্দোলনও দমন করে। কিন্তু ধীরে ধীরে এই কার্বোনারি সম্প্রদায় নেপোলিয়ান বা রিসর্গিমেন্টো আন্দোলনের মধ্য দিয়ে ইটালির জনগণের মধ্যে যে ঐক্যের ক্ষুধা তৈরি হয়েছিল, তা কিন্তু পরবর্তীকালে ক্রমশই প্রসারিত হয়েছিল এবং 1831 খ্রিস্টাব্দের পর ইটালির মুক্তি আন্দোলন যথাযথভাবে শুরু হয়েছিল জোসেফ মাৎসিনির আবির্ভাবের পর।